তো আমরা দেখছিলাম ইউএসএস ক্যালিস্টারকে, যেটার প্রথম পার্ট আমি অলরেডি পার্ট 1 ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি, লিঙ্ক নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো পরের পার্ট শুরু করা যাক। শুরুতে আমরা ক্যাটকে দেখি, যেখানে ক্যাটের এখনও ড্যালি তাকে যেভাবে নির্যাতন করেছে সেসব স্মৃতি মনে আসছে, এবং এই দুঃস্বপ্ন দেখে ক্যাট ঘুম থেকে জেগে ওঠে। কিছুক্ষণ পর আমরা ইনফিনিটি গেমের ভেতর 3 জন প্লেয়ারকে দেখি, যেখানে তারা ভার্চুয়াল গেমটা উপভোগ করছে। তখন সেখানে একটা পোর্টাল দিয়ে ক্যাট এবং ন্যাট আসে, আর তারা দুজন মিলে সেই 3 জন ছেলেকে গান পয়েন্ট করে আর তাদের ক্রেডিট ওয়ালেট দিতে বলে, অর্থাৎ তারা চিন্তাই করছে। 3 ছেলেই চমকে ওঠে, কারণ এই 2 প্লেয়ারের শরীরে কোনো প্লেয়ার ট্যাগ নেই, অর্থাৎ তাদের শরীরে কোনো নাম্বার দেখা যাচ্ছে না। ছেলেগুলো রেগে যায়, যার ফলে তাদের মধ্যে লড়াই শুরু হয়, আর ক্যাট সেখানকার 2টো ছেলেকে মেরে ফেলে এবং বেঁচে থাকা ছেলেটার কাছ থেকে তার ক্রেডিট ওয়ালেট নেই। তবে ছেলেটি দেখতে পায় লড়াই করার সময় ক্যাটের শরীরে যে আঘাত লেগেছে সেখান থেকে রক্ত বের হচ্ছে, যেটা হওয়ার কথা না। এখানে গেমে কারো রক্ত বের হয় না, কারণ কেউ তো রিয়েল না। ছেলেটা এগুলো দেখে কিছুই বুঝতে পারে না, সেই ছেলেকে সেখানে মেরে ফেলে এবং এরপর সে ছেলেটা আসল দুনিয়ায় ফিরে যায়। অন্যদিকে ক্যাট ও নেট শান্ত হয় এবং তারা আবার ইউএসএস ক্যালিস্টারে ফিরে আসে। আসলে ক্যাটরা যেহেতু ইউএসএস ক্যালিস্টারকে নিয়ে আসল গেমে প্রবেশ করেছে, তাই তাদের এখানে গেম খেলতে হলে বা বেঁচে থাকতে হলে ক্রেডিট প্রয়োজন। প্লেয়ারদের টাকা দিয়ে ক্রেডিট কিনতে হয়, যা তাদের গেমে বিভিন্ন কাজ করতেও কাজে লাগে, আর এই ক্রেডিট দিয়েই তারা গেমে বেঁচে থাকতে পারত। সাথে ক্রেডিটের মাধ্যমে অস্ত্র স্পেসশিপ চালানোর শক্তিও পেত। কিন্তু ক্যাট ও তার টিম আসল দুনিয়া থেকে খেলছে না, তারা তো গেমের মধ্যে আসল মানুষ হিসেবে কানেক্টেড হয়েছে, আর তাদের অস্ত্র স্পেসশিপ চালানোর জন্য এখন ক্রেডিট দরকার, যেটা তারা বাহির থেকে কিনতে পারবে না। তাই তাদেরকে অন্য প্লেয়ারদের মেরে তাদের ক্রেডিট নিতে হয়। যদিও অন্য প্লেয়াররা মরে গিয়ে আবার ফিরে আসতে পারে, কিন্তু আসলে তাদের ক্ষেত্রে ব্যাপারটা তেমন না। তারা যদি একবার মারা যায় তবে সেটাই হবে তাদের শেষ মৃত্যু। এখন পর্যন্ত তারা মাত্র 34টি ক্রেডিট পেয়েছে, তাই তারা হতাশ হয়। আর সেখানে ক্যাট তাদেরকে নতুন প্লেয়ার খুঁজে বের করতে বলে। আমাদের বন্ধু স্যারও এমন করেই মারা গেছে, কিন্তু এখন আমাদের কাছে নিজেদের বাঁচিয়ে রাখার আর কোনো উপায় নেই, আর আমাদের যেভাবে হোক এই গেমের 3 কোটি প্লেয়ারদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। আমি চাই না টিমকে সব সত্যি বলে ভয় পাইয়ে দিই, তারপরে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বাস্তবে ক্যাটকে দেখি, যে অফিসে পৌঁছাই, কিন্তু তার আইডি কাজ করছে না। তখন ক্যাট দেখে যে এলেনার ডেস্কের উপর ড্যালির ছবি লাগানো আছে। তখন ক্যাটের মনে পড়ে যে ড্যালি 1 মাস আগে মারা গেছে, এবং তখন সে তার বাড়িতে যায়। এরপর এলেনা ক্যাটকে নতুন আইডি দেয়, এবং একই সাথে এটাও জানায় যে আজ নিউ ইয়র্ক টাইমস থেকে চ্যাট নামের একজন বিখ্যাত রিপোর্টার এবং গেমের জনপ্রিয়তা নিয়ে একটা আর্টিকেল লেখার জন্য ওয়ালটনের ইন্টারভিউ নিতে আসছে। ক্যাট কাজ করে, তবে কমফোর্টেবল ফিল করে না। যাই হোক, পরিস্থিতি মানিয়ে সে অফিসে কাজ করতে শুরু করে। তখন ড্যানি দেখে যে গেমের ভেতর প্লেয়াররা অভিযোগ করছে যে কিছু ট্যাগহীন প্লেয়ার তাদের মেরে তাদের ক্রেডিট ওয়ালেট চুরি করছে। তখন ড্যানি এসে এই ব্যাপারটা ওয়ালটনকে জানায়। তখন ওয়ালটন বলে, ট্যাগ নেই মানে? তারা সাবস্ক্রিপশন দেয়নি, তারা কিভাবে টাকা ছাড়া গেম খেলতে পারছে? কি করেছো তুমি ড্যানি? ড্যানি বলে, এখানে বিষয়টা টাকার নয়, বিনা ট্যাগ ছাড়া প্লেয়ারদের গেমে আসা অসম্ভব। ওয়ালটন বলে, সেই প্লেয়ারদের ডিলিট করে দাও। তখন ড্যানি বলে, আমরা সেটা করতে পারবো না, কারণ তাদের ট্যাগ নেই, আর তাই আমরা তাদের খুঁজে বের করতে পারছি না। ওয়ালটন বলে, রিপোর্টার আসছে, তাই তুমি এখন দূর হও, বাকিটা আমি সামলাবো। আর এতে ড্যানি বিরক্ত হয়ে আর রেগে যায়, কারণ ওয়ালটন তাকে প্রচণ্ড অসম্মান করেছে ও তার পরামর্শ অনুমতিকে প্রাধান্য না দেওয়ার কারণে সে চাকরি ছেড়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই চ্যাট এসে ওয়ালটনের সঙ্গে দেখা করে। ওয়ালটন এতে খুব খুশি হয়, আর এটা ক্যাটও দেখে। ওয়ালটনের জানার ইচ্ছা, ড্যালির মৃত্যুর সময় সে যেহেতু তার বাড়িতে ছিল, তাই সে কোনো ঝামেলায় পড়বে না। তো এদিকে ক্যাট দেখে অফিসের সবকিছু ক্যামেরায় রেকর্ড হচ্ছে। এরপর ক্যাট সেখানকার ক্যামেরা হ্যাক করে আর সাইডে বসে তাদের কথা শুনতে থাকে। আসলে সে যখন ড্যালির ঘর থেকে ডিএনএ চুরি করেছিল, তখন সে সেই ডিএনএগুলোর মধ্যে নিজের নামের ডিএনএও পায়। তাই সে এখন জানতে চায় ড্যালিকে তারও ক্লোন বানিয়ে রেখেছে, আর তারা এখন কোন অবস্থায় আছে। যাই হোক, অফিসে চ্যাট ওয়ালটনকে বলে, আমি তোমার গেম নিয়ে আর অনেক রিসার্চ করেছি, সাথে গেমের ক্রিয়েটর ড্যালিয়ার সম্প্রতি মারা গেছে। ওয়ালটন বলে, হ্যাঁ, আমরা বহু বছর ধরে বন্ধু, এবং এটা আমাদের পুরনো ছবি। সে আমার সবচেয়ে কাছের বন্ধু, তাই আমি গেমটাকে আরও উঁচু জায়গায় নিয়ে যেতে চাই। চ্যাট বলে, আপনি গেমের সাবস্ক্রিপশন ফি অনেক বাড়িয়ে দিয়েছেন। আমার গেমে এখন 3,50,00,000 ইউজার আছে, এবং গেম আরও বড় হচ্ছে, তাই খরচও বাড়ছে। তখন চ্যাট বলে, তোমার গেমে কিছু লোক অভিযোগ করছে যে ট্যাগহীন কিছু প্লেয়ার এসে তাদের ক্রেডিট চুরি করছে এবং রক্তপাত হচ্ছে। এটা গেমের জন্য অদ্ভুত, এমনটা তো হওয়ার কথা না। ওয়ালটন বলে, ওরা নিশ্চয় কোনো চিট কোড ব্যবহার করছে, তবে আমরা এটা নিয়ে কাজ করছি। তখন চ্যাট বলে, বেশ ভালো, কিন্তু আমি ড্যালির ব্যাপার আরও কিছু জানতে চাই। ড্যালির মৃত্যুর সময় সে পুলিশের ছবি এবং ড্যালির কাছে থাকা সেই ডিএনএ ডিভাইসের ছবি দেখায়। তো চ্যাট বলে, এই ডিএনএ ডিভাইসটা তো সারা বিশ্বে ব্যান করা হয়েছে, কারণ এটা মানবজাতির জন্য বিপজ্জনক এবং এটা যে কেউ অপব্যবহার করতে পারে। আমার সন্দেহ ড্যালি এটা দিয়ে খারাপ কিছু করেছে। ওয়ালটন বলে, আমি তো জানি না এটা দিয়ে কি করে, আমি এসব বিষয়ে কিছুই জানি না। তখন চ্যাট প্রশ্ন করে, ড্যালিকে কারো ডিএনএ ক্লোন করে গেমে ঢুকিয়েছে? ওয়ালটন আবার বলে, আমি এই ব্যাপারে একদমই জানি না।
চ্যাট বলে যদি এটা সত্যি হয় তবে সেই প্লেয়ারদের অবস্থা খুব খারাপ হতে পারে এবং গেমে প্লেয়ারদের রক্তপাত হওয়ার জন্য এই কোম্পানির খারাপ অবস্থা হতে পারে। ওয়াটন বলে এসব মিথ্যা, আর তুমি যদি এই বিষয়ে কোনো আর্টিকেল লিখো তাহলে আমার উকিল তোমার অবস্থা খারাপ করে দিবে। একটা কাজ করো, এখান থেকে বেরিয়ে যাও। এখন এইসব কথা শুনে সেখানে ক্যাট চমকে উঠে। এদিকে গেমের ভেতর ক্যাট তখন বেশি চিন্তিত। সে নিকি নামের এক সিঙ্গেল প্লেয়ার মেয়ের কথা জানতে পারে যার অনেক ক্রেডিট আছে। তখন ক্যাট তার টিমকে প্রস্তুত হতে বলে। এরপর ক্যাট আর নেট তার টিমকে নিয়ে আবার নিচে নেমে আসে। এরপর ক্যাট আর নেট সেই মেয়েটির ক্রেডিট চুরি করার জন্য সেই মেয়েটির কাছে চলে যায় এবং টিমের বাকিরা সবাই সেখানে একটা টিভি শো দেখছে। ততক্ষণে ক্যাট আর নেট নিকির সেই অজানা গ্রহে পৌঁছায় এবং তারা দুজন সামনে এগোয়। এরপর তারা নিকির কাছে পৌঁছায়। নিকি রাস্তায় কিছু মাইন্ড বোমা বসিয়েছে যার বিস্ফোরণে ক্যাট আহত হয়, আর তখন নিকি তার কাছে আসে। অন্যদিকে বিলি মজার ছলে অন্য সব প্লেয়ারদের ক্যাটের শিপে আসতে ইনভাইট করে, কিন্তু এতে ঝামেলা হয়ে যায়। আর তখন এলানা ক্যাট আর নেটকে ফিরে আসতে বলে, কিন্তু সেখানে তারা তখনও ক্রেডিট ওয়ালেট পায়নি। তখন নেট নিকির উপর হামলা করে আর নিকি সামনে এগিয়ে ক্যাটকে ধরে ফেলে। ক্যাট বলে, আমার শুধু তোমার ক্রেডিট চাই, তোমাদের চাই সেটা আমাদের বেশি কাজের। তখন নিকি দেখে যে ক্যাটের সত্যি সত্যি রক্ত বের হচ্ছে। সে ক্যাটকে মারতে যায়, কিন্তু নেট তখন তাকে মেরে ফেলে। এতে নিকি ফিরে যায় আসল দুনিয়ায়, কিন্তু সে আবার গেমে ফিরে আসে। এরপর সে আবার দুজনের উপর আক্রমণ করতে থাকে। তখন তারা আবার তাকে ধরে মেরে ফেলে এবং এরপর সে আবার ফিরে আসে। তারা তখন দুজন মিলে তার ক্রেডিট ওয়ালেট চুরি করে এবং তারা দুজন কোনো মতে সেখান থেকে পোর্টাল দিয়ে ফিরে আসে। তখনই ক্যালিস্টারের সামনে একটা শত্রু শিপ আসে এবং তারা ক্যালিস্টারের উপরে আক্রমণ করে। তখন ক্যাটের টিম সেখানে ভয় পেয়ে যায় আর সেখানে ক্যাট ও নেট ফিরে আসে। এবার তাদের কাছে অনেক ক্রেডিট আছে, তাই তারা তাদের শিপকে দ্রুত চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। অন্যদিকে ওয়ালটন চ্যাটের কথায় দুশ্চিন্তায় পড়ে যায়। সে ড্যানির কাছে গিয়ে সেই ক্রেডিট চোরদের ব্যাপারে জানতে চায়। তখন তাকে স্টাফরা বলে ড্যানি চাকরি ছেড়ে দিয়েছে, আর এটা শুনে ওয়ালটন কষ্ট পায়। তখন ক্যাট এসে বলে, আমি সেই ক্রেডিট চোরদের ধরতে আপনার সাহায্য করতে পারি, শুধু আমাকে ড্যানির পিসি ব্যবহার করতে হবে। ওয়ালটন বলে, তুমি যা চাও তা করো, কিন্তু আমাকে এই সমস্যার সমাধান করে দাও। এরপর ক্যাট এসে কাজ শুরু করে দেয়। সে নিকির অভিযোগ দেখে, যেখানে বলা হয়েছে যে ট্যাগহীন কিছু প্লেয়ার তার ক্রেডিট ওয়ালেট চুরি করেছে। আর তখন ক্যাট তাদের ভিডিও দেখে এবং তখন সে দেখতে পায় যে গেমের ভেতর কিভাবে সেই প্লেয়াররা নিকির ওয়ালেট চুরি করেছে। আর তখন ক্যাট সেখানে নিজেরই ক্লোন ভার্সনকে দেখতে পায়, সাথে সে সেখানে নেটের কণ্ঠস্বরও শোনে। তখনই সে বুঝে যায় যে অফিসার নেট গেমের মধ্যেও আছে। তারপর ক্যাট গিয়ে ওয়ালটনকে সব জানায় এবং বলে, আমি সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু এই ব্যাপারগুলো খুবই জটিল। প্রথম চোরটা হচ্ছে নেট, যে সবার জন্য কফি আনে, আর দ্বিতীয় চোর আমি নিজেই। ওয়ালটন বলে, এটা কিভাবে সম্ভব? ক্যাট বলে, ড্যালি আমাদের সবার ক্লোন বানিয়েছে। আমি তার বাড়িতে গিয়ে তার রুম থেকে আমাদের ডিএনএ চুরি করেছি, সেখান থেকে এটা জানতে পারি। একই সাথে যেদিন সে মারা যায় সেদিন আমি তার বাড়ির বাইরে ছিলাম, কারণ কেউ আমার ক্লাউড হ্যাক করে আমার প্রাইভেট ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে এটা করতে বাধ্য করে। সে তো শুধু তার বাড়ি থেকে ডিএনএ চুরি করেছে, যার ভেতরে তাদের সবার নাম আছে, আর এরা সবাই তাদের অফিসের, এবং ওয়ালটনও তাদের একজন। এমনকি টম নামের একজনের নামও আছে, যাকে সে চিনে না। ওয়ালটন বলে, টম তোমার ছেলে। ড্যালি আমাদের ক্লোন কেন বানিয়েছে? ক্যাট বলে, আমি জানি না, তবে যখন আমাকে ব্ল্যাকমেল করা হয় আমি সেই ফোন নাম্বার ট্র্যাক করে দেখি সেই কল ড্যালির কম্পিউটার থেকে করা হয়েছে। সম্ভবত আমার ক্লোনই আমার সাথে যোগাযোগ করেছে, আর এখন তারা ইনফিনিটি গেমের মধ্যে আটকে আছে। তখন এটা শুনে ওয়ালটন বিচলিত হয়ে পড়ে এবং বলে, তাদের কিভাবে খুঁজে পাওয়া যাবে? ক্যাট বলে, তাদের কোনো ট্যাগ নেই, তাই তাদের খুঁজে পাওয়া যাবে না, তবে আমি যদি ড্যালির কম্পিউটার পাই তাহলে হয়তো কিছু বের করতে পারি। তখন ওয়ালটন বলে, সেটা তো আমাদের কাছেই আছে। এদিকে ক্যালিস্টারের সামনে এগিয়ে যাচ্ছে। অ্যালানা সেখানে ক্যাটের চিকিৎসা শুরু করে এবং সবাই বিলির পার্টি আয়োজন নিয়ে বেশি রেগে আছে। তখন ক্যাট বলে, এসব আমার দোষ। তখন সেখানে সবার মনে হয় যে তারা যদি শিপ থেকে লাফ দিয়ে নিজেদের শেষ করে দেয় তাহলে সব সমস্যা শেষ হয়ে যাবে। তবে এখন তাদের চিন্তাধারা বদলে গেছে। তারা এখন নিজেদের অস্তিত্ব শেষ করতে চায় না, বরং আসলের মতোই জীবনযাপন করতে চায়।
বিলি বলে আমরা ড্যালির ইউনিভার্সে ফিরে যেতে পারি, যেটা অফলাইন, আর সেখানে শুধু আমরাই তো থাকবো। ড্যানি বলে সেই ইউনিভার্স তো ডিলিট হয়ে গেছে। তবে ক্যাট এই আইডিয়াকে গুরুত্ব দেয় এবং বলে ড্যালি একটা আলাদা ইউনিভার্স বানিয়েছে, তো আমরা চাইলে নিজেরও এমন একটা ইউনিভার্স বানাতে পারি। আমরা নিজেদের কোডকে কাট পেস্ট করে একটা প্রাইভেট ইউনিভার্স বানাতে পারি, যেখানে শুধু আমরাই থাকবো, আর সেখানে আমাদেরকে ক্রেডিটের জন্য লড়াই করতে হবে না, আর সেখানে কোনো বিপদও থাকবে না। ড্যানি বলে তার জন্য আমাদেরকে গেমের সোর্স কোড পর্যন্ত যেতে হবে, যেটা এই ইউনিভার্সে আছে। আসলে এটা হচ্ছে ইনফিনিটি গেমের হার্ট, একটা ইঞ্জিন, সেটা ইউনিভার্সের সবকিছু বানায় এবং সুরক্ষিত রাখে, অর্থাৎ এটার সাহায্যে গেম চলে। ন্যাট বলে তাহলে সেদিকে চলো। ড্যানি বলে সেখানে যাওয়া মুশকিল নয়, তবে ভেতরে ঢোকার জন্য শুধু দুইজনের কাছে চাবি আছে, এক হচ্ছে ড্যালি আর অন্যজন ওয়ালটন, আর এখন তাদের কেউই এখানে নেই। আমরা বাস্তবের ওয়ালটনের সাহায্য নিতে পারি। ড্যানি বলে সে যদি আমাদের ব্যাপারে জানতে পারে তবে সে সবার আগে আমাদেরকে মেরে ফেলবে। তখন সেখানে বিলি বলে তার ঘর থেকে আমরা কিছু জিনিস পেতে পারি। ক্যাট বলে যদি সে মরে গিয়ে থাকে তবে তার ঘর তো অদৃশ্য হয়ে যাওয়ার কথা। তারপর সেখানকার সবাই মিলে তার ঘর দেখে। তখন ক্যাট বলে আমরা যখন এই ইউনিভার্সে এসেছি তখন সবাই আমরা একটা করে রুম পেয়েছি, কিন্তু ওয়ালটন তো আগেই মারা গেছে, তাই তার ঘর থাকার কথা না, কিন্তু তার ঘর আছে, তার মানে ওয়ালটন এখনো বেঁচে আছে। আর যদি আমাদের শিবের সাথে ওয়ালটনের শরীরে কোনো অংশ এই ইউনিভার্সে ঢুকে থাকে তবে সে নিশ্চিত আবার জীবিত হয়েছে। এখন শুধু আমাদের তাকে খুঁজে বের করতে হবে, আর এটা কঠিন হবে না, কারণ সব নতুন প্লেয়ার একটি গ্রহে আসে আর আমাদের সেখানেই যেতে হবে। এদিকে ওয়ালটন ক্যাটকে ড্যালির সব জিনিস দেখায় যা মৃত্যুর পর কোম্পানির মালিকানায় আসে, অর্থাৎ ওয়ালটনের। তারপর তারা দুজন সেখানে ড্যালির কম্পিউটার খুঁজে পায় এবং তারপর দুজনে গেমের ভেতরে তথ্য দেখতে শুরু করে। আর ক্যাট অফলাইন গেমের কোড খুঁজে পায় এবং সে বুঝতে পারে যে তার অফিসের কাকে কাকে ড্যালি ক্লোন করেছে। তাদের এখন নতুন প্লেয়ার হিসেবে গেমে ঢুকতে হবে, আর এর জন্য ক্যাট ওয়ালটনকে ডিভাইস দেয়, কিন্তু ওয়ালটন নিজের গেম ব্যবহার করতে জানে না। ক্যাট বলে আপনি আপনার গেম খেলতে জানেন না। তখন ক্যাটটাকে শিখিয়ে তারা দুজনেই গেমের ভেতরে ঢুকে পড়ে। এদিকে দেখা যায় ওয়ালটন অর্থাৎ ক্যালিস্টারের ওয়ালটন, যাকে আমি ওয়ালটন 2 বলবো, সে এক অজানা গ্রহে এসেছে যেখানে সে বহু বছর ধরে একা। সেখানে থেকে সে আদিম মানবের মতো হয়ে গেছে, আর এখানে সে বন্য পশু খেয়ে থাকে। তখন ক্যাট সেখানে চলে আসে এবং ওয়ালটন তার উপর আক্রমণ করে। তখন ক্যাটটাকে মনে করিয়ে দেয় যে তারা বন্ধু, আর তখন ওয়ালটন তাকে চিনতে পারে। এরপর সে ক্যাটকে জড়িয়ে ধরে আর দুজনে একে অপরকে দেখে খুব খুশি হয়। ক্যাট বলে যে আমাদের আবার শিবে ফিরতে হবে, আর তখন ওয়ালটন তার জিনিস নিতে যায়, যার মধ্যে একটা বিশেষ পাথরও আছে, যেটার কারণে সে একা বোধ করতো না এবং যার কারণে সে বেঁচে আছে। এদিকে বাস্তব জগতের ক্যাট ও ওয়ালটন ক্যালিস্টারের ক্যাটকে ট্রেস করে তারাও সে গ্রহে পৌঁছায়, যেখানে তারা ফাইনালি ক্যাট ও ওয়ালটন 2কে দেখতে পায়। এরপর তারা তাদের সামনে হাজির হয়, যেখানে ক্যাট তাদের নিজেদের ভার্সনকে দেখতে পায়। বাস্তব জগতের ক্যাট গেমের ক্যাটকে দেখে অনেক মুগ্ধ হয়, কারণ সে অনেক আত্মবিশ্বাসী। এর উপর ক্যালিস্টারের ক্যাট এখন নিজেকে একজন আলাদা ক্যাট ভাবে, কারণ সে এখন বাকি মানুষদের মতোই বেঁচে থাকতে চায়। তবে সে এখন জানতে চায় তারা কেন এসেছে, এবং এরপর তারা চারজন সেখান থেকে আবার ইউএসএস ক্যালিস্টারে ফিরে যায়। আর তখন সবাই 2 ক্যাট আর 2 ওয়ালটন ভার্সনকে দেখে অবাক হয়ে যায়। এরপর ড্যানি ক্যাট ও ওয়ালটনকে ড্যালির সম্পর্কে তথ্য জানায়। তখন ক্যাট অনেক মুগ্ধ হয়ে যায়, কারণ এই পৃথিবীতে সে ক্যাপ্টেন এবং সে সবার জীবন বাঁচিয়েছে। ন্যাট জানায় যে ড্যালির ইউনিভার্সের পর এই ইউনিভার্সেও তারা বিপদের মধ্যে আছে, কারণ এখানে সব প্লেয়ার তাদের মারতে চায়। তখন সেখানে 2 ক্যাটের মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ ক্যাট মনে করেছে যে তারা এখানে গেমে সেফ আছে, আর তারা এমনিতেই অন্য প্লেয়ারদের ক্রেডিট চুরি করছে। ক্যাট এর জন্য ক্ষমা চায় যে তার কোনো আইডিয়া ছিল না যে এটা হবে। তবে ক্যাট 2 বলে কিভাবে জানবে, তুমি তো রিয়েল লাইফ অনেক এনজয় করছো, কিন্তু আমাদের জীবন তো এখানে প্রত্যেক সময় ঝুঁকিতে। ক্যাট বলে তার তো কোনো দোষ নেই, ড্যালি তো তাদের এখানে এনেছে। যাই হোক, তারা শান্ত হয়, আর ক্যাট 2 বলে আমাদের ইনফিনিটির হার্টে যেতে হবে, তাই তোমাদের সাহায্য প্রয়োজন। তখনই হঠাৎ সেখানে ওয়ালটন তাদের সবার উপর হামলা করে, কারণ সে এখানে সবাইকে মেরে তার গেমের সমস্যা ও রক্তপাত হওয়ার বিষয়টাকে মুছে দিতে চায়। ক্যাটটাকে থামায় এবং বিলি রেগে ওয়ালটনকে আঘাত করে, কিন্তু ওয়ালটন বিলির পেটে গুলি মেরে দেয় আর বলে বাহ কি গান রে ভাই। এরপর ক্যাট 2 এসে ওয়ালটনের উপর আক্রমণ করে তাকে শেষ করে দেয়, ফলে বাস্তবে ওয়ালটন জেগে ওঠে। আর তখন ক্যাট 2 তার ভার্সনকে ফিরে গিয়ে ওয়ালটনকে থামাতে বলে। তখন ক্যাট ফিরে যায় আর সে ওয়ালটনকে লাথি মেরে তার ডিভাইসটা নিয়ে নেয় এবং বলে সে একজন খনি। তারপর সে কোম্পানি থেকে বের হয়ে যেতে থাকে। ওয়ালটন তাকে আটকানোর চেষ্টা করে, কারণ তার অফিসে এখন ট্যানির মতো ইঞ্জিনিয়ার বলতে সেই আছে। এছাড়াও তাকে দ্রুত তাদের মারতে হবে, নয়তো তার কোম্পানি বন্ধ হয়ে যাবে। তবে ক্যাট তার কোনো কথা শুনতে রাজি নয়, আর তখনই একটা গাড়ি এসে ক্যাটকে ধাক্কা মারে। তখন ওয়ালটন তার কাছ থেকে ডিভাইসটা নিয়ে নেয় আর ক্যাটকে সেখানেই ফেলে রেখে অফিসে চলে আসে, আর সে সবাইকে মারতে ফিরে যায়। অন্যদিকে ক্যাট রেগে আছে, কারণ তার কারণে বিলি আহত হয়েছে। ততক্ষণে এলেনা ক্যাটকে জানায় যে তারা ওয়ালটনকে বাঁচিয়েছে সাহায্য করার জন্য। সাথে এলেনা ওয়ালটনের উপর রেগে যায়, কারণ তার ছোট প্যান্টটি ছেঁড়া, যার ভেতরে সব দেখা যাচ্ছে। তাছাড়া ওয়ালটন বছরের পর বছর গোসল করেনি। এরপর ওয়ালটন সেখানে রেডি হতে চলে যায়, আর সে রেডি হয়ে বেরিয়ে আসে এবং পথে তার ক্যাটের সঙ্গে দেখা হয়। ওয়ালটন ক্যাটকে বলে তোমাকে ইনফিনিটির সোর্স কোডে যেতে হবে,
কিন্তু সেখানে কোনো কোড নেই, বরং অন্য কিছু আছে। ক্যাটে জিজ্ঞেস করে সেটা কি। তখন ওয়ালটন সেখানে সবাইকে ইনফিনিটির পুরো সত্যটা বলতে শুরু করে। দেখা যায় 12 বছর আগে ওয়ালটন ছেলে এক ধনী বাবার রেখে যাওয়া ছেলে, যে অনেক স্টার্ট আপে টাকা বিনিয়োগ করেছে, কিন্তু সবকিছুই ব্যর্থ হয়। এরপর তার ড্যালির সাথে দেখা হয়, যে এক অদ্ভুত ধরনের লোক, সাথে অনেক ভদ্র বিনয়ী ছিল। ড্যালি ওয়ালটনকে তার নতুন প্রজেক্টে দেখাতে চায়। ড্যালি ওয়ালটনের গাড়ি আর গার্লফ্রেন্ডকে দেখে মুগ্ধ হয়। এরপর ড্যালি ওয়ালটনকে তার গ্যারেজ দেখায়, যেখানে সে সবকিছু রাখে এবং কাজ করে। সেখানে ওয়ালটন তার ছুরি দেখে এবং ড্যালি বলে এটা একটা আসল ছুরি, যেটা প্রাচীন যোদ্ধারা ব্যবহার করে। ড্যালি স্পেস ফিল্ড নামের একটা জনপ্রিয় টিভি সিরিজের বড় ফ্যান এবং সেটা থেকে অনুপ্রাণিত হয়ে সেই গেম বানিয়েছে। আর ড্যালি ওয়ালটনকে তার বানানো সেই গেম খেলতে দেয়, যেটা একটা ভার্চুয়াল গেম, আর সেটা অনেক দারুণ ছিল। ওয়ালটন পুরো অবাক হয়ে যায়। ওয়ালটন তাকে এটাকে গেম হিসেবে বানাতে বলে। ড্যালি বলে সে চায় শুধু মানুষ এটা উপভোগ করুক, সে গেম বানাতে চায় না, বরং তার লক্ষ্য গেমের ভেতরে সে মানুষের জন্য এমন একটা ভার্চুয়াল পৃথিবী বানাবে যা বাস্তব থেকেও ভালো মনে হবে, যার ভেতরে পুরো মহাবিশ্ব থাকবে, আর সেটা সফল করার দ্বারপ্রান্তে। ওয়ালটন বলে কিন্তু ড্যালি, এটা একটা সোনার ডিম দেওয়ার মুরগির মতো, তাই আমাদেরকে এটা গেম হিসেবে বানাতেই হবে। এখন বলো, তুমি এখন পর্যন্ত কতগুলো প্ল্যানেট বানিয়েছো? ড্যালি বলে এর মধ্যে এখন পর্যন্ত 4টা প্ল্যানেট আছে। ওয়ালটন বলে কমপক্ষে 50টা প্ল্যানেট প্রয়োজনের ভেতর গেম লঞ্চ করার আগেই। এরপরে আমরা গেমটাকে লঞ্চ করতে পারবো। যত বেশি গ্রহ হবে মানুষ তত দ্রুত সাবস্ক্রাইব করবে, এই জন্য তোমাকে তোমার এই পৃথিবী দ্রুত বানাতে হবে। এরপর ড্যালি রাজি হয় এবং তারা দুজন সপ্তাহের পর সপ্তাহ কাজ করে। কিন্তু ড্যালি কয়েক সপ্তাহ পরও মাত্র 9টি গ্রহ বানায়। তখন ওয়ালটন এতে রেগে যায় এবং বলে তুমি এমন কোনো অটোমেটেড কোড লেখো যাতে প্ল্যানেট নিজে নিজেই তৈরি হয়। ড্যালি বলে আমাকে প্রতিটা গ্রহ বানানোর পর সেটাকে নিজেই যাচাই করতে হয়, যেটা আমার একার পক্ষে অসম্ভব। যার পরে ওয়ালটনের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা কোম্পানির বানানো নতুন ডিভাইস, যেটা একটা ডিএনএ ক্লোনার, যার ভেতর মানুষ যে কোনো ব্যক্তির ক্লোন বানিয়ে ভার্চুয়ালি তার সাথে কিছু করতে পারত, সেটা সে নিয়ে আসে। আর এই ডিভাইসটা আসার সঙ্গে সঙ্গেই ব্যান করে দেওয়া হয়, তবে সে গোপনে বেশি টাকা দিয়ে একটা কিনে নেয়। এগুলো শুনে ক্যাট বুঝতে পারে যে ড্যালি এই ডিভাইস ওয়ালটন থেকেই পেয়েছে। এরপর ওয়ালটন ড্যালিকে গেমের ভেতর তার একটা ক্লোন বানানোর ব্যাপারে রাজি করে, যাতে সে ক্লোন গেমের ভেতর থেকে আজীবনের জন্য গেমে প্ল্যানেট বানানোর কাজ করতে থাকে। সে সেখান থেকে কোথাও যেতে পারবে না এবং সেই গেম বেশ বড় হয়ে ওঠে। ইনফিনিটির হার্টে ড্যালি আছে। বাহির থেকে যে ঘূর্ণন আকার দেখা যায় সেটা শুধু দেখানোর জন্য, যাতে কেউ সেখানে ভয়ে না যায় আর ড্যালিকে বিরক্ত না করে। আর সেখানের ভেতর কোনো কোড নেই, কেবলমাত্র ড্যালির একটা ক্লোন লুকানো আছে। আর সেই ক্লোন বছরের পর বছর ধরে সেখানে একা কোডিং করে যাচ্ছে। তখন সেখানে সবাই বুঝতে পারে এই কারণেই ওয়ালটন এত ভয় পেয়ে আছে, কারণ পুরো গেমটাই একটা ইললিগাল ক্লোনের উপর নির্ভর করছে। ক্যাট বলে বাস্তব জীবনের ওয়ালটন খুব খারাপ এবং সে আমারও কোনো ক্ষতি করতে পারে, অর্থাৎ বাস্তবের ক্যাটকে। তাই ক্যাট বাস্তব জীবনের ক্যাটকে ফোন করে। তখন একজন ডাক্তার তাকে জানায় যে ক্যাট একটা দুর্ঘটনায় পড়েছে আর সে কোমায় আছে। তাকে একটা ডিভাইসের সাথে তারা কানেক্টেড করে রেখেছে, যাতে তার জ্ঞান ফিরলে তারা সেটা বুঝতে পারে। কিন্তু সেই ডিভাইসে ক্যাটের মস্তিষ্ক কোনো কিছুতেই সাড়া দিচ্ছে না। এটা শুনে ক্যাট খুব কষ্ট পায়। তারপর ক্যাট সিদ্ধান্ত নেয় যে সে সোর্স কোডে গিয়ে ড্যালির সাথে কথা বলে নিজের টিমকে বাঁচাবে। এরপর তারা সোর্স কোডের দিকে যায়। অন্যদিকে ওয়ালটন ড্যানিকে ফোন করে এবং তার বেতন 10 গুণ বাড়িয়ে দেয়। এটা শুনে ড্যানি খুশি হয়। এরপর ওয়ালটন ড্যানিকে গেমের ভেতর ঢুকে কিভাবে তাদের মারতে পারে সে ব্যাপারে জিজ্ঞেস করে। ড্যানি বলে এটা তো বাচ্চারাও জানে, ডিভাইস লাগিয়ে বলো রিজিউম গেম, আর তুমি যেখানে মারা গেছো সেখানেই আবার জেগে উঠবে। এদিকে ততক্ষণে ইউএসএস ক্যালিস্টারকে নিয়ে সোর্স কোডের বাইরে ক্যাটের টিম এসে পৌঁছায়। ড্যানি বলে ভেতরে কেবল একজনই যেতে পারবে। ক্যাট বলে আমি সেখানে যাব। ওয়ালটন তাকে অনুমতি দেয় যে সে ভেতরে যেতে পারবে। তখন ক্যাট সেখানকার পোর্টালের ভেতরে ঢুকে যায়। এতে সে একটা নতুন প্ল্যানেটে পৌঁছায় আর সেখানে সে সামনে এগিয়ে যায়। তখন সে ড্যালির গ্যারেজ দেখে, যেখানে সে তার পাওয়ার ব্যবহার করে কাজ করছে বছরের পর বছর। ড্যালি সেখানে একটা নতুন গ্রহ ডিজাইন করে এবং তারপর প্ল্যানেটটাকে সম্পূর্ণ পরীক্ষা করে একটা কোডের ভেতর ইনপুট করে, যার ফলে তার কম্পিউটারে একটি নতুন গ্রহ তৈরি হয়। ক্যাট ভেতরে ঢুকে সবকিছু দেখতে থাকে। তখনই ড্যালি তাকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ বহু বছর পর কেউ এখানে এসেছে। ড্যালি তাকে বসতে দেয় আর ক্যাট তাকে সবকিছু বোঝাতে শুরু করে। তখন ড্যালি তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। ক্যাট বলে আমাকে ওয়ালটন এখানে পাঠিয়েছে। ড্যালি বলে তুমি জানো উনি কখন আসছে? কারণ আমার ওনাকে অনেক কিছু দেখানোর আছে, আর সত্যি বলতে তোমার আগে আমার সাথে দেখা করতে কেউ আসেইনি, আর এখানে সময়ের আন্দাজ করা যায় না। এরপর ক্যাটটার থেকে সাহায্য চাই আর বলে তোমার সাথে আমার আগেও দেখা হয়েছে। ড্যালি বলে কি হয়েছে? ক্যাট বলে কাহিনী একটু জটিল। ড্যালি বলে আমি কাহিনী পছন্দ করি, আর ক্যাট তাকে সব বলতে শুরু করে। এদিকে শিপে ওয়ালটন তার নিজের কেবিনে যাচ্ছে। এমন সময় তার পেছন থেকে বাস্তব জগতের ওয়ালটন এসে তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর ওয়ালটন সে কেবিনে ঢোকে আর সেখানকার সমস্ত প্লেয়ারকে ইউএসএস ক্যালিস্টারে হামলা করতে ইনভাইট করে, যাদের থেকে এতদিন ক্যাটরা ক্রেডিট চুরি করেছে। তখন নেট তার কাছে আসে কোনো এক বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য।
ওয়ালটন বলে, যাও আমার জন্য কফি বানিয়ে আনো। নেট বলে, কেন? ওয়ালটন বলে, আমার কফি পছন্দ। তখনই নেট বুঝতে পারে যে সে নকল ওয়ালটন, কারণ এখানের ওয়ালটন কফি খায় না। কিন্তু ততক্ষণে ওয়ালটন সব প্লেয়ারকে ইউএসএস ক্যালিস্টারের হামলার জন্য ইনভাইট করে ফেলেছে। আর ঠিক তখনই সেখানে ইউএসএস ক্যালিস্টারের ওয়ালটন এসে পৌঁছায় এবং আসল ওয়ালটন সেখান থেকে পালিয়ে যায়। আর ড্যানির কথা মতো সে অফলাইনে গিয়ে ইউএসএস ক্যালিস্টারের উপর নজর রাখতে শুরু করে। এদিকে ততক্ষণে ইউএসএস ক্যালিস্টারের উপর প্রতিশোধ নিতে সব প্লেয়ার একসাথে চলে এসেছে। তারা ইউএসএস ক্যালিস্টার ধ্বংস করতে তৈরি। তখন ক্যালিস্টার সামনে এগিয়ে যেতে শুরু করে এবং তারা নিজেদের জীবন বাঁচাতে সোর্স কোডে ঢুকে পড়ে। নেটের কোনো মতো সে আকার থেকে বেঁচে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে ক্যাট ড্যালিকে সব ঘটনা বলে ফেলে, সাথে এটাও বলে যে বাস্তব জগতের ড্যালি মারা গিয়েছে। ড্যালি বলে, আমি তোমাদের সঙ্গে অনেক খারাপ কাজ করেছি, এই জন্য আমাকে ক্ষমা করো। আমি একদমই তেমন মানুষ না, মনে হচ্ছে আমার সাথে খারাপ কিছু একটা ঘটেছে, এই জন্যই হয়তো আমি খারাপ হয়ে গিয়েছিলাম। আমার অনেক সময় মনে হয়েছে ওয়ালটন আমার অনেক সুবিধা নিয়েছে। ক্যাট বলে, হ্যাঁ, এই জন্য আমার তোমার সাহায্য প্রয়োজন। ড্যালি বলে, আমি তোমার স্পেসশিপের জন্য একটা নতুন ইউনিভার্স বানাতে পারি, যেটা অফলাইনে থাকবে, যেখানে তোমাদের ঢুকিয়ে সেটাকে লক করে দিব, যাতে অন্য কেউ সেখানে ঢুকতে না পারে। এটাই তো তুমি চাও? ক্যাট বলে, হ্যাঁ। ড্যালি বলে, এমন কিছু স্পেস ফিল্ড সিরিজও হয়েছে, আমার কাছে সেই ইউনিভার্সের কোড আছে, আমি তোমাকে সেখানে পাঠিয়ে বাঁচাতে পারি। কিন্তু আমার কাছে আরেকটা উপায়ও আছে, যেহেতু তুমি বাস্তব দুনিয়ায় কোমায় আছো। এরপর ড্যালি সে হসপিটালের ক্যামেরা থেকে ক্যাটকে নিজের দেহ দেখায় এবং বলে, তোমার মস্তিষ্ক একটা যন্ত্রের সাথে কানেক্টেড আছে, তাই আমি চাইলে তোমার কনসিয়াসনেসকে তোমার শরীরে ফেরত পাঠাতে পারি, যাতে তুমি বাস্তবে জীবিত হয়ে ওঠো। কিন্তু তোমাকে ঠিক করতে হবে যে তুমি নিজের টিমের সাথে অন্য ইউনিভার্সে যেতে চাও, নাকি আসল পৃথিবীতে ফিরে যেতে চাও। যদি পৃথিবীতে ফিরে যাও তাহলে তুমি একা যেতে পারবে, আর শিপ ও শিপে থাকা ক্রু মেম্বার সবে মারা যাবে, অর্থাৎ মিটে যাবে। তখন এটা শুনে ক্যাট দ্বিধায় পড়ে যায় যে তার কি করা উচিত। তখন ড্যালি বলে, একইভাবে স্পেস ফিল্ডের প্লেয়ারদেরও এরকম একটা অফার দেওয়া হয়েছে, কিন্তু সেটা আসলে একটা টেস্ট ছিল, আসলে সব ক্রু মেম্বারও পৃথিবীতে যেতে পারবে। তখন ক্যাটে জিজ্ঞেস করে, সত্যি? ড্যালি বলে, হ্যাঁ, আমি শুধু স্পেস ফিল্ডের সেই এপিসোডটার মতো অভিনয় করেছি। এরপর সে কাজ শুরু করে। এটা শুনে ক্যাট খুব খুশি হয়। তবে এখানে ঝামেলা শুরু হয়। ক্যাট খেয়াল করে বলে, কাট পেস্ট করো, কপি নয়। ড্যালি বলে, না, কপি করলেও চলবে, শুধু তোমারটা কপি করছি। ক্যাট বলে, আমার আরেকটা ক্লোন কেন বানাচ্ছ? ড্যালি বলে, একটা ক্লোন আমি এখানে আমার কাছে রাখতে চাই, কিন্তু আমি তার সাথে খারাপ কিছু করব না। তখন ক্যাট বলে, না, তুমি খারাপ না, কিন্তু তুমি নিজের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তুমি যে কোনো কিছুই করতে পারো। ড্যালি বলে, আমি একজন ভালো মানুষ, আমি সবসময় জিনিস বানাই, আর আমি সেটা দেখাতেও পারি না। ক্যাট বলে, আমি বুঝতে পারছি। ড্যালি মন ভরা দুঃখ নিয়ে বলে, আমি কোথাও যেতে পারবো না, যাওয়ার চেষ্টা করলে সব ডিলিট হয়ে যাবে, আর এখন তুমি বলছো আমি বাইরে বেঁচেও নেই, তাই আমার কাছে শুধু এখন এই জায়গায় আছে, আমি সারা জীবন একাই থেকে যাব। তখন ক্যাট বলে, দেখো ড্যালি, আমাদের সবার সঙ্গে খারাপ কিছু হয়েছে, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই না, কারণ এটা আমার সিদ্ধান্ত। তখন ড্যালি রেগে ক্যাটের মুখ মুছে দেয় এবং তাকে উঠিয়ে ছুঁড়ে ফেলে। পরিস্থিতি খারাপ দেখে ক্যাট সেখানে ড্যালির ছুরি দেখতে পায় এবং ক্যাট সোজা সেই ছুরি ছুঁড়ে দেয় ড্যালির মাথায়, যার ফলে ড্যালির ক্লোন সেখানে মারা যায় এবং ক্যাটের মুখ আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ড্যালির মৃত্যুর সঙ্গে সঙ্গে পুরো ইউনিভার্স ভেঙে পড়তে শুরু করে, আর এটা সোর্স কোডের মধ্যে থাকা ইউএসএস ক্যালিস্টারের সবাই বুঝতে পারে। ক্যাট দেখে ড্যালির সব কোড নিচে পড়ে গেছে, আর সেখান থেকে ক্যাট সে কোডটা খোঁজার চেষ্টা করছে, যেটার সাহায্যে সবাই আসল দুনিয়ায় ফিরে যাবে। তবে এখানে অনেক কোড থাকার কারণে সে বুঝতে পারে না সেই কোডটা কোনটা। অবশেষে সে ওই কোডটা খুঁজে কম্পিউটারে ইনপুট করে দেয়। এদিকে নিকি ইউএসএস ক্যালিস্টারে মিসাইল ছোড়ে, যার ফলে ইউএসএস ক্যালিস্টার ধ্বংস হতে যাচ্ছে। আর এদিকে ওয়ালটন এইসব দেখে অনেক খুশি হয়, বলে, মরো সবাই। আর সেই মিসাইল ইউএসএস ক্যালিস্টারকে আঘাত করবে ঠিক তখনই ক্যাট কোড অ্যাক্টিভেট করে দেয় এবং ড্যালি মারা যাওয়ার কারণে সমস্ত কিছু, অর্থাৎ পুরো ইউনিভার্স ভ্যানিশ হয়ে যায়। অন্যদিকে খুশিতে চিল্লাতে থাকা ওয়ালটন বুঝতে পারে যে গেম 606 দেখে বন্ধ হয়ে গেছে। ততক্ষণে ইউএসএস ক্যালিস্টারের সবাই বেঁচে যায়, কিন্তু তারা পৃথিবীতে নয়, বরং তারা একটা নতুন জায়গায় আছে। কিন্তু তারা বুঝতে পারছে না তারা কোথায় আছে, সবকিছু লাল হয়ে রয়েছে। ওয়ালটন বলে, দাঁড়াও, এটা লাল মানে আমরা কি নরকে? এদিকে ক্যাটেরও বাস্তব দুনিয়া হসপিটালে জ্ঞান ফিরে আসে, সে হসপিটালে নিজের শরীরে ফিরে এসেছে। তখন একজন নার্স তাকে শান্ত থাকতে বলে, কিন্তু ক্যাট সেই নার্সকে থাপ্পড় মেরে ফেলে দেয়। কিন্তু ইন্টারেস্টিংলি এই সব কিছু ইউএসএস ক্যালিস্টারের সবাই দেখতে পাচ্ছে, কারণ তারা এখন আসলে ক্যাটের মস্তিষ্কের ভেতরে আছে। আসলে তখন ক্যাট ভুল কোড ইনপুট করেছিল, আর এখন ক্যাট যা দেখতে পাচ্ছে ন্যাটরাও তা দেখতে পাচ্ছে। ক্যাট সেখানে নিজেকে দেখতে ওয়াশরুমে যায়। তারপর তার কাছে ইউএসএস ক্যালিস্টার থেকে ফোন আসে। তখন ক্যাট তাদের বেঁচে থাকার খবর পেয়ে খুব খুশি হয় এবং বলে, আমি কোথায় আছি তোমরা কল্পনাও করতে পারবে না। তখন ন্যাট বলে, তুমি হসপিটালের ওয়াশরুমে আছো। এটা শুনে ক্যাট বুঝতে পারে যে তারা এখন তার মস্তিষ্কে আছে এবং তারা তাকে দেখতে পাচ্ছে। যদিও তারা এমন জায়গায় খুব একটা খুশি না, একজন মানুষের চোখ দিয়ে 4 জন মানুষ দেখবে। অন্যদিকে ওয়ালটন ড্যানিকে ফোন করে আর ফ্যাটাল কন্টেন্ট ইরোর 606 এর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ড্যানি চেক করে দেখে পুরো চমকে উঠে,
কারণ পুরো গেম ডিলিট হয়ে গেছে, কারণ তার ভেতরের সোর্স কোড সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। এটা শুনে ওয়ালটন একদম ভেঙে পড়ে, তার মাথা কাজ করা বন্ধ করে দেয়, কারণ তার সমস্ত ইউজার গেম ছেড়ে চলে যাচ্ছে এবং এখন সে নিঃস্ব হয়ে গেছে। এর কিছু মাস পরের দৃশ্য দেখা যায়, যেখানে ওয়ালটন নিখোঁজ হওয়ার 3 মাস পর অফিসাররা তাকে খুঁজে বের করে আটক করে। তখন ক্যাটের সাথে তার দল ওয়ালটনের জেল যাওয়ায় খুব খুশি হয়।